আমাদের মাঝে এই পর্যায়ে উপস্থিত আছেন ডক্টর এম শামসুল হক, যোগাযোগ বিশেষজ্ঞ, এবং সালেক সুফি, জ্বালানি বিশেষজ্ঞ। প্রথমে আমরা একটু পরিবহন এবং যোগাযোগ খাত নিয়ে আসি। প্রতি বছর যেহেতু পরিবহন এবং যোগাযোগ খাতে অগ্রাধিকার পায়, এবারও সেটার ব্যতিক্রম নয়। তারপরও আমরা দেখে থাকি যে পরিবহন এবং যোগাযোগ খাত থেকে যে পরিমাণ উন্নয়ন বা যে ধরনের উন্নতি আমরা আশা করে থাকি, যে সুযোগ সুবিধাগুলো সাধারণ জনগণ আশা করে থাকে, তারা অনেক কিছুই হয় না। অনেকগুলো মেগা প্রজেক্ট গ্রহণ করা হয়েছে, সেগুলো হয়তো এখনো শেষ হয়নি। অনেকগুলো নতুন প্রজেক্ট পাইপলাইনে আছে, সেগুলো শুরু করা হবে। সেগুলো কোত্থেকে ঋণ নেওয়া হবে এবং সেগুলো ঋণ নেওয়ার পরে আবার ঋণ পরিশোধ করা হবে কিনা। আমার একটা প্রশ্ন যেটা সবসময় মনে আসে, যে আসলে মেগা প্রকল্পগুলো গ্রহণ করা, সেগুলো বাস্তবায়ন করা এবং তারপর সুফলটা পাওয়া, এই পুরা প্রসেসটা কিন্তু বেশ দীর্ঘমেয়াদী একটা প্রসেস। হ্যাঁ, এবং সেটার মধ্যেই কিন্তু আমাদের পুরো ইকোনমির চেহারাটা পাল্টে যায়। আমরা ঋণগ্রস্ত হয়ে পড়ি, আমরা অনেক সময় দেউলিয়া হয়ে পড়ি, ব্যাংক ব্যবস্থার অবনতি ঘটে। আপনি সার্বিকভাবে প্রতি বছর বাজেট ঘোষণার পরে এই বাজেটে পরিবহন এবং যোগাযোগ খাতে অগ্রাধিকার দেওয়ার পরও কি কি ধরনের সমস্যার কারণে তার বাস্তবায়িত হয় না বলে আপনি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আসলে বাজেট তো আমাদের অনেক বিলাসী বাজেট হয়, অনেক বড় মাপেরই বাজেট হয়, এবং অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে টাকার কোনো ঘাটতি থাকে না। কিন্তু সমন্বিতভাবে বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা তৈরি করা, আমি একটা ডেভেলপমেন্ট করব, তার পাশে আরেকটা ডেভেলপমেন্ট হচ্ছে, বিচ্ছিন্ন না করে সমন্বিত করে আমি দুইয়ের জায়গায় যদি তিন এক্সট্রা সিনার্জি আমি আনতে পারি, তাহলে কিন্তু উপযোগিতাটা কিন্তু বেশি হয়। কিন্তু আমরা খুব সুন্দরভাবে অনেক বড় বড় মেগা প্রজেক্ট নেই, কিন্তু সময়াবদ্ধভাবে কাজটা শেষ করতে পারি না। সঙ্গত কারণে তখন দেখা যায় এটার খরচটা বেড়ে যায়। খরচ যদি বেড়ে যায় এবং দীর্ঘ সময় দিয়ে যদি এটা বাস্তবায়ন হয়, ফিজিবিলিটি স্টাডিতে তখন যেই কথাগুলি বলা ছিল সেটা কিন্তু আর ঠিক থাকলো না। এবং পরবর্তীতে দেখা যায় যে কোনো উন্নয়নে, সড়কের কথা বলি, মেট্রোর কথা বলি, বিআরটির কথা বলি, বিশ্বে পার ইউনিট কস্ট যদি দেখা যায়, খরচটা আমাদের এখানে অনেক বেশি হয়ে যায়। তার মানে কি, আমরা পারদর্শী না, আমাদের সেই ক্যাপাসিটি নাই, অথবা আমরা কাজ ঝুলিয়ে দিই বিভিন্ন কারণে। সো ফিজিবিলিটি স্টাডির মতো করে আমি সংক্ষিপ্ত সময়ে যদি কাজটা করতে পারতাম, ইউনিট কস্টটা যদি আমি সংক্ষিপ্ত করতে পারতাম, তাহলে যে উপযোগিতাটা তৈরি হতো সেটা কিন্তু এখানে হয় না। বরঞ্চ একটা প্রজেক্টের সাথে আরেকটার সমন্বয় তো হয় না, বরঞ্চ সাংঘর্ষিক হয়ে যায়। আর সাংঘর্ষিক যখন হয়ে যায়, তখনই কিন্তু আরম্ভ হয় নতুন করে আবার প্রজেক্টটাকে রিভাইজ করা। এই রিভাইজ করতে গেলে আমি কনসালটেন্ট মোবিলাইজ করে ফেলেছি, কন্ট্রাক্টর মোবিলাইজ করে ফেলেছি, তাদেরকে তো পয়সা দিতেই হবে। আমি বলব, এই মেট্রো প্রজেক্টের কথা বলি, আমরা যখন মেট্রোটা ধরেছি, এটা কিন্তু একটা বিরাট আশা জাগা নিয়ে প্রজেক্ট, কিন্তু বাস্তবায়নের জন্য যেই টাকা ধরা ছিল তার দ্বিগুণ খরচ করে ফেলেছি, যেই সময় ধরা ছিল তার দ্বিগুণ সময় নিয়ে ফেলেছি। এখন যখন ভাড়া ঠিক করতে যাচ্ছি, কারণ এটা তো একটা সার্ভিস ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট প্রজেক্ট, আমাকে তো এটা সেবা দিতে হবে, আমি ভাড়াটা আশেপাশের যতগুলি দেশ আছে, পাকিস্তান, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া এবং ভিয়েতনাম, একই সময় কিন্তু অনেক তারা মেট্রো করেছে, তাদের ভাড়ার থেকে 2 থেকে 2.5 গুণ বেশি চার্জ করছি। তাহলে এটা তো আম জনতার কোনো প্রকল্প হলো না। তো সো আমার অক্ষমতাটা আমি চাপিয়ে দিলাম জনগণের উপরে, এটার জন্য কিন্তু দায়ী হতে হলো না। সো আমরা মেগা প্রজেক্টের সংখ্যাগত সমস্যা না, গুণগত এবং তার নির্দিষ্ট সময়ে করার, এখানে আমরা অনেক পিছিয়ে আছি এবং খরচের দিক থেকে আমরা বিশ্ব রেকর্ড করে ফেলছি। এটা কিন্তু একটা বিরাট শঙ্কার জায়গা, বিশেষ করে এই প্রজেক্টগুলি যখন দাতা গোষ্ঠীর অর্থায়নে হয়, ডলারে হয়, এই হার্ড কারেন্সি আমাকে তো এখন পে করতে হবে, তো সুদে আসলে পে করতে হবে তো, এবং পে করার জন্য যে আম জনতার রেভিনিউ স্ট্রিমটা, সেখানে অ্যাক্সেস ব্যারিয়ার দিয়ে দিলাম, আমি প্রথমেই ভাড়াটাকে বাড়িয়ে দিলাম। এবং ফিজিবিলিটি স্টাডিতে পার কিলোমিটার যেই খরচ ছিল সেটাও আমি কমপ্লাই করতে পারলাম না। কেউ যদি সঙ্গত কারণে প্রশ্ন করে কেন পারলেন না,
দীর্ঘ সময় লেগেছে, তাহলে এটা তো জনগণের কোনো সমস্যা না। এই দীর্ঘ সময় লেগে যাওয়ার কারণটা কি আসলে? এটা কি আসলে আমাদের মানে ইঞ্জিনিয়ারিং যেই টেকনিক্যাল ক্যাপাবিলিটির কোনো অভাব, নাকি এটা অর্থ খরচ করার অভাব, নাকি ফান্ডিং আসার অভাব, নাকি জনবল নেই? আসলে আমরা দেখি যে এই যে মগবাজার ফ্লাইওভার, ঢাকার যে ফ্লাইওভারগুলো ছিল, আমি নিজে ভুক্তভোগী, যাওয়ার সময় কতদিন এগুলো শেষ হবে? এর কারণটি কি আসলে? প্রত্যেকটা প্রজেক্টেই কিন্তু এই ডিলেটা হচ্ছে। এই যে আমি কিছুক্ষণ আগে বলছিলাম ফিজিবিলিটি স্টাডি, এটা একটা দলিল। একটা কাজ আমি হাতে নিচ্ছি, কতদিন সময় লাগবে, কত খরচ লাগবে, এটা করার জন্য একটা দল কাজ করে আপফ্রন্টে, যে এই প্রজেক্টের গ্রাউন্ডের চ্যালেঞ্জগুলি কি কি, কোথায় কোথায় খরচ লাগবে, কোথায় কোথায় সময় লাগবে। এটা যদি সুনির্দিষ্টভাবে দরদ দিয়ে করা হয়, তাহলে গ্রাউন্ডে নামলে কিন্তু নতুন কোনো চ্যালেঞ্জ পাওয়ার কথা না। কারণ একদল লোক সময় দিয়ে বাস্তবায়নের সময় কোথায় কোথায় হোঁচট খেতে হবে, পরিষ্কার করতে কত সময় লাগবে, খরচ লাগবে, সব ডকুমেন্ট করে একটা বাইবেল তৈরি করা হয়। পুরো পৃথিবীতে ফিজিবিলিটি মানেই হলো গিয়ে আমি এখন প্রজেক্ট বাস্তবায়ন করতে গেলে আমি জানি সময় এবং খরচ কত লাগবে, এবং এগুলো আসছে কীভাবে, চ্যালেঞ্জগুলির থেকে। ফিল্ডে কী কী চ্যালেঞ্জ আছে আমাদের এখানে ফিজিবিলিটি স্টাডি, সরি টু সে, কেউ পড়েও দেখে না, খালি আইআরআর দেখে। আচ্ছা, খালি বলতে হবে ভুয়া কতগুলি জিনিস অ্যাজাম্পশন কনসিডারেশন দিয়ে এটা একনেকে পাঠাতে হবে, প্ল্যানিং কমিশনে পাঠাতে হবে। অ্যাজাম্পশন কনসিডারেশনগুলি কেউ যদি একবার দেখে, ভাববে যে জাস্ট আইআরআরটাকে ঠিক করার জন্য ম্যানিপুলেটেড কিছু জিনিস দিয়ে দেয়, এবং এটা একটা ফর্মালিটিস হিসেবে যায়। যার ফলে এই দলিলের উপরে ভিত্তি করে যে খরচ হয়, সময় হয়। এবার ফিল্ডে নামার পর এই যে ইউটিলিটি লাইন ছিল, এটা তো আমি জানতাম না, জানতাম না, তাহলে এবার সরাতে হবে, সরাতে গেলে নতুন আরেকটা প্রজেক্ট হবে, এইটার জন্য যে একটা টার্মিনাল দরকার হবে, টার্মিনালের জায়গা তো আমি পাই নাই। তাহলে এটাকে, কিন্তু আমি জানি না অন্যান্য দেশে প্ল্যানিং কমিশন যেখানে থাকে কতগুলি পেশাদারি লোক থাকে, পেশাদারি লোক তাকেই বলা হয়, আমি ডকুমেন্ট দেখলেই বুঝে ফেলবো যে ভুয়া ডকুমেন্ট। আচ্ছা, আমি নামার পর হোঁচট খেয়ে আমার কাছে খরচ চাইতে আসলো, সেটাও দিয়ে দিলাম। তার মানে কি প্ল্যানিং কমিশন নিজে যখন অনুমোদন করে তখনও বোঝে নাই, এবং যখন তাদের কাছে পয়সা যাচ্ছে রিভাইজ ডিপিপি একবার না, দুইবার না, তিনবার না, চারবারও অনেক জায়গায় করছে। তার মানে আমাদের দলিলটাই হয়ে যাচ্ছে অস্বচ্ছ, ক্যাজুয়াল, এবং যেন তেনভাবে করে প্রজেক্টটাকে নামিয়ে ফেলো, সরকার দিয়ে দিবে সব পয়সা, জনগণ পরে সাফার করলে আমার তো কোনো যায় আসে না। এই যে মানসিকতা, এই কারণেই এখনকার দিনের ফিজিবিলিটিগুলি আরও বেশি ডাইলিউটেড ফর্ম। ধন্যবাদ। আমরা আবার শুনবো আপনার কথা। এবার আপনার কাছে আসছি জনাব সালেক সুফি, ফিজিবিলিটি স্টাডির কথা বলছিল, আপনি যেহেতু জ্বালানি খাত নিয়ে অনেকদিন কথা বলছিলেন, কিছু হয়তো বলতে চাচ্ছিলেন, যদি একটু। জি, আমি নিজেও তো অনেক প্রকল্প বাংলাদেশে বাস্তবায়ন করেছি, বিদেশেও করেছি, অস্ট্রেলিয়া, থাইল্যান্ডে করেছি। ফিজিবিলিটি স্টাডি মাস্ট বি প্রপার। ফিজিবিলিটি স্টাডিজ স্টেজে আমার প্রশ্ন করতে হবে, হোয়ার আর দ্য রিস্ক, রিস্ক অ্যাসেসমেন্ট, রিস্ক আইডেন্টিফিকেশন, রিস্ক মিটিগেশন, এগুলি করার পরে, সব কিছু করার পরে যদি গ্রিন হয়, তখনই কিন্তু প্রজেক্টগুলি আসবে। ভাই যেটা বললেন, ঢাকা শহরে মেগা প্রজেক্ট, মেট্রো বলেন বা এলিভেটেড এক্সপ্রেস বলেন, ঢাকা শহরের কিন্তু কোনো আন্ডারগ্রাউন্ড ম্যাপিং নাই, আমাদের ইউটিলিটি সার্ভিসগুলির কোনো ডিজিটাল ম্যাপিং নাই। এইগুলি না করে যখনই আমরা প্রজেক্টটা টেক আপ করছি, দেখছি আমাদের যেখানে পাইলিং করব সেখানে গ্যাস লাইন আছে, যেখানে কনস্ট্রাকশন করব সেখানে অন্য ধরনের স্ট্রাকচার আছে। এইগুলি তো ফিজিবিলিটি স্টেজেই আইডেন্টিফাইড হবে। আমাদের বিশ্বাস করেন, ঢাকায় আমি গ্যাস লাইন করে গেছি, ডিজিটাল ম্যাপিং থাকার কথা, এখন ডিজিটাল ম্যাপিং ঢাকা শহরে নাই, যার জন্যে বিভিন্ন সময়ে দেখেন গ্যাস লাইন ছিদ্র হচ্ছে। কোন দেশে, দুনিয়ার কোন উন্নত দেশে আপনি মসজিদে নামাজের সময় মুসল্লিরা গ্যাস এবং বিদ্যুতের রং ইসের জন্য পুড়ে মারা যায়? কোন দেশে এই ধরনের একটা, যেখানে বলে আমরা স্মার্ট দেশ হয়ে যাচ্ছি, একটা রাত্রেবেলা ডিনার করতে যেয়ে আগুনে পড়ে মানুষ মারা যায়? এগুলি পরিকল্পনার ক্ষেত্রে পুরোপুরি সমন্বয়হীনতা, ভুল পরিকল্পনা, এবং যেগুলি ইউটিলিটি আছে তাদের নিজস্ব কর্তব্যহীনতা। আপনি ওই আগুনে পড়ে যাওয়ার পরে দেখলেন অনেক স্মার্ট, আমরা সব জায়গায় যে সবগুলো, এইগুলি যদি যত সময় করা হতো এগুলো হতো।
এইটা ডেফিনেটলি করা উচিত, কারণ আমরা বাইরে যখন করি তখন ওইটাকে প্রশ্ন করি, হোয়াট হ্যাপেন্স ইফ। আচ্ছা, এর একটা অল্টারনেটিভ সিনারিও, তখন আমি কি করব? আমি পায়রায় একটা বিরাট বিদ্যুৎ প্ল্যান্ট করলাম সময় মতো, ওইটা পায়রা ওয়াজ ইউনিক, কারণ অনেকগুলি নিয়ে সময় মতো। ধন্যবাদ সালেক সুফি, আপনার সাথে আমরা আবার কথা বলবো। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি তন্ময়ের কাছে। তন্ময়, অসংখ্য ধন্যবাদ আপা আপনাকে। নিশ্চয়ই পরবর্তীতে আবারও ফিরবো আলোচনায়। দর্শক